সুস্বাগতম। মৃত্যু করে লুকোচুরি, সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা, সরে যায় জীবনের, করে যায় ক্ষণিক বিদ্রূপ। যতীন দাস ছিলেন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী। আত্মত্যাগী সাহসী মানুষটি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে 1929 খ্রিস্টাব্দের 14 জুন গ্রেপ্তার হন। এই দেশপ্রেমী বিপ্লবীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো দেশপ্রেমী বিপ্লবী যতীন দাস। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। যতীন দাস বাংলার অন্যতম একজন তরুণ বিপ্লবী। স্বেচ্ছায় মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন। জগতের ইতিহাসে দেশের জন্য তিল তিল করে স্বেচ্ছায় মৃত্যুবরণ আর নেই বললেই হয়। যতীন তাহার কিশোর বয়স থেকে বিপ্লবী দলে যোগ দেন। তারপর সংগঠন ক্ষমতা ছিল তার খুব প্রবল। বাংলা তখন ভারতের অনেক বৈপ্লবিক সংস্থায় গড়ে উঠেছে নানান স্থানে। তার ত্যাগ ছিল প্রচুর। ছোটোবেলা হতেই তিনি কর্তব্য কাজে যতীন কোনো দিন অবহেলা করেননি। কাজের মধ্যে ঢুকে থাকতেন জীবন এর সর্বত্র সময়। কলকাতা থেকে তিনি বিভিন্ন স্থানে অনেক বিপ্লবী সংস্থা গড়ে তুলেছিলেন। তাহার মনে দৃঢ়তা ছিল, তিনি প্রত্যেক কাজেই সফল হয়েছেন। এমনই সময় একদিন হঠাৎ লাহোর থেকে যতীনের ডাক পড়ল। বিপ্লবী ভগৎ সিং তাকে লাহোরে যাবার জন্য অনুরোধ করেছেন, কারণ লাহোরের বৈপ্লবিক সংগঠনের কাজে যতীনের সাহায্য নিতান্ত দরকার। বিপ্লবাদ যতীনের মজ্জাগত ব্যাপার হয়ে উঠে দাঁড়িয়েছিল। খবর পেয়ে যতীন বেশ চঞ্চল হয়ে উঠলেন। কলকাতায় বাংলার সংস্থাগুলির ব্যবস্থা করে যতীন লাহোরে যাবার সংকল্প করলেন। নতুন কর্মক্ষেত্রের উদ্যোগে তার যাত্রা শুরু। ভগৎ সিং তখন ওখানকার নামকরা বিপ্লবী। তার অনেক সহচর সারা পাঞ্জাবে ছড়িয়ে আছে। গুপ্ত হত্যা ও বোমার আঘাত তখন পাঞ্জাবের ইংরেজ শাসকদের কাঁপিয়ে তুলেছিল। ইংরেজ শাসকরা বুঝেছিল বিপ্লবী দলের শক্তি, তাই বিপ্লবীদের ধরার জন্য তারা প্রাণপণ চেষ্টা করতে লাগল। যতীন এমত অবস্থায় এসে ভগৎ সিংয়ের সঙ্গে মিলিত হলেন লাহোরে। বটকেশ্বর নামে আরেকজন বিপ্লবী ভগৎ সিংয়ের সঙ্গে থাকতেন। তখনকার দিনে এই তিনজনই ছিলেন ভীষণ দুঃসাহসী এবং নামকরা বিপ্লবী। অদম্য সাহস নিয়ে তারা বিভিন্ন স্থানে কাজ চালিয়ে যেতে লাগলেন। লাহোর তখন প্রচুর গুপ্ত সংস্থাতে ভরে আছে। সারা লাহোর জুড়ে চলেছে গুপ্ত হত্যা ও মৃত্যু উৎসব। ইতিমধ্যে লাহোরের পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার মিস্টার স্ট্যান্ডার্ড বিপ্লবীদের গুলিতে নিহত হয়েছেন। আরও অনেক উচ্চপদস্থ সরকারি ইংরেজ কর্মচারীও ধরাশায়ী হয়েছে। কেন্দ্রীয় পরিষদ কক্ষের একাংশ বোমার আঘাতে ধ্বংস হয়ে গিয়েছে। পুলিশ দল মরিয়া হয়ে ছুটে গেল বিপ্লবীদের দমন করতে। বিপ্লবীদের অনুসন্ধানে বিপ্লবী আবিষ্কার করল এক বিরাট কারখানা। সেই কারখানা থেকেই বিখ্যাত লাহোর ষড়যন্ত্রের মামলার সূত্রপাত হলো। লাহোরের প্রায় সব বিপ্লবী জড়িয়ে পড়ল সেই বেড়াজালে। যতীন দাসও সেই বেড়াজাল হতে বাদ পড়লেন না। যতীন বন্দী হয়ে লাহোর জেলে গেলেন। অন্যান্য বিশিষ্ট বিপ্লবীদেরও লাহোর জেলে এনে রাখা হলো। কেবল ভগৎ সিং এবং বটেশ্বরকে পাঠানো হলো অন্য জেলে। এর কদিন পরেই ভগৎ সিং ও বটেশ্বরকে আবার লাহোর জেলে আনা হলো। তারা তখন লাহোরের ষড়যন্ত্রে মামলার প্রধান আসামি। এতগুলি বিপ্লবী সমাগমে লাহোর জেল সরগরম হয়ে উঠল। ইহাতে পুলিশ কর্তৃপক্ষে খুব অসুবিধা হলো। তারা বড় বড় বিপ্লবীদের হাতে পেয়ে ভীষণ অত্যাচার চালাতে লাগলো। তখনকার দিনে সরকার রাজনৈতিক বন্দীদের সাধারণ বন্দী বলেই মনে করত। চোর ডাকাত ও দাগী আসামিদের সঙ্গে রাজবন্দীদেরও থাকতে হতো এবং একই খাদ্য খেতে হতো। এছাড়া জেলখানায় রাজবন্দীদের উপর অমানসিক অত্যাচার করা হতো। বিপ্লবীগণ সরকারের এইরূপ অত্যাচারের জন্য বিদ্রোহ ঘোষণা করলেন।
তারা দাবি করলেন রাজবন্দী হিসাবে বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু সরকার বিপ্লবীদের দাবিতে কর্ণপাত করল না। ইহার প্রতিকারের জন্য বিপ্লবী অগত্যা অনশন ধর্মঘট আরম্ভ করলেন। তাছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না। প্রথমে অনশন শুরু করলেন ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত। দেখতে দেখতে সমস্ত রাজবন্দীগণ অনশন শুরু করলেন। যতীন দাসও অনশন চালিয়ে যেতে লাগলেন। এইরূপে অনশন করতে করতে 63 দিন পার হয়ে গেল। এই বিখ্যাত দেশসেবক যতীন দাস লাহোর ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ হয়ে রাজনৈতিক মর্যাদার দাবিতে 63 দিন একটানা অনশনের পর কারাগারে তিনি মারা যান। উক্ত শহীদের স্মৃতি আজও অক্ষয় অময়ে রয়েছে ভারতের হৃদয়ে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওগুলি যদি আপনার মনোপুত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।